আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর শেষ করে ১৮ বছরের কাছাকাছি সময় নির্বাসিত জীবন লন্ডনে পার করে তিনি গতকালকে বাংলাদেশে ফিরেছেন এবং বাংলাদেশে ফেরার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে সেখান থেকে বের হয়ে তিনি নিজের জুতা মোজা খুলে যেভাবে মাটি স্পর্শ করেছিলেন সেখানে তার ভালোবাসা আমরা দেখেছি এবং এই যে আপনার এয়ারপোর্ট থেকে ৩০০ ফিটে যাওয়ার প্রায় ৩ ঘন্টার মতো সময় অতিবাহিত। তারপর সেখানে গিয়ে তার সেই বিখ্যাত যেই বক্তব্য যে আই হ্যাভ এ প্ল্যান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। দীর্ঘ প্রায় ১৮ বছর পরে বাংলাদেশে আগমন করেছেন তারেক রহমান। তারেক রহমান সাহেবের বাংলাদেশ থেকে তিনি যখন চলে গিয়েছিলেন অর্থাৎ ১/১১ সরকারের সময় ২০০৭ সালের পরবর্তী সময় অর্থাৎ ৮ সালের এই সময়ে তার বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন বা বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময়ের বিষয়টা এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তখন তিনি অনেক বদনাম, অনেক কলঙ্ক মাথায় নিয়ে তাকে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। অনেক কিছু ঘটেছে সেটা আপনারা সবাই জানেন। তারপর ২০০৮ সালে তিনি লন্ডন চলে গেলেন। যাওয়ার পরে তিনি সপরিবারে সেখানেই বসবাস করতে শুরু করলেন। এখন এই যে জনাব তারেক রহমান লন্ডনে গেলেন, সেখানে বসবাস করতে শুরু করলেন। এর ভিতরে কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, অনেক দুর্নীতির মামলা, অনেক ইত্যাদি ইত্যাদি মামলা হয়েছে। তাই এই সমস্ত কারণে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি বা ফিরতে সাহস পাননি বা ফেরার কোনো পরিস্থিতি ছিল না। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সবার ধারণা ছিল যে তারেক রহমান এখন দেশে আসবেন, দেশে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন বা দায়িত্বভার বলতে নির্বাচন ছাড়া তো দায়িত্বভার গ্রহণ করা যায় না, যে দেশের একটা লিডার হয়ে দাঁড়াবেন। যাও কোনো অদৃশ্য কারণ দেখে তারেক রহমান সাহেব তিনি কিন্তু আসেননি। অবশেষে তার মা বেগম খালেদা জিয়া তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তার সেই আমরা জানলাম যে তিনি কয়েকদিনের মধ্যে আসবেন বিএনপির পক্ষ থেকে, এরকম শোনা গেছিল। কিন্তু পরবর্তীতে তার সেই তারিখও মিস হয়েছে। তখন আপনার তারেক রহমান সাহেব নিজেই যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আসলে দেশে ফেরার বিষয়টা তার একার উপর নির্ভর করে না। তিনিও অন্য সবার মতো মায়ের ভালোবাসা স্নেহ এই মুহূর্তে পেতে চান ইত্যাদি ইত্যাদি বা তীব্র আকাঙ্ক্ষা তার রয়েছে মায়ের ভালোবাসা পাওয়ার, এরকম পোস্ট দিয়েছিলেন। তখন কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম, এই বিষয়ে অনেক কথা বলেছিলাম। যাই হোক, অবশেষে আমরা দেখলাম যে ২৫ তারিখ তারেক রহমান সাহেব সশরীরে দেশে আসলেন। সেখানে তার সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান, তারাও আসলেন। এখন তারেক রহমানের বিমান যখন বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো, সেখান থেকে বের হওয়ার পরে তারেক রহমান এই যে বিমানবন্দরের বাহিরে তিনি যে বাংলাদেশের মাটি স্পর্শ করতে গেলেন বা করলেন যেভাবে জুতা খুলে, এটা আসলে কোনো নাটক নয়। হয়তো কোনো পক্ষ বা আমারও কোনো শুভাকাঙ্ক্ষী কোনো বন্ধু হয়তো বলবেন এটা নাটক, এটা কিছু, কিন্তু আমি যতটুকু দেখেছি বা আমি যতটুকু মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আসলে কোনো নাটক নয়। এটা আসলে দীর্ঘ প্রায় ১৮ বছর নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি থেকে দূরে থাকার কারণে দেশের প্রতি তার যে ভালোবাসা যে আবেগ তৈরি হয়েছে, এই ভালোবাসা এই আবেগের বহিঃপ্রকাশ। এখন আপনি গায়ের জোরে পাহাড় ঠেলার মতো করে বলতে পারেন যে এটা নাটক, আপনি এটাকে সমালোচনা করতে পারেন, আপনি এটাকে অনেক ধরনের অনেকভাবে মানে নেগেটিভভাবে বর্ণনা করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেটা মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখেছি এটার ভিতরে সম্পূর্ণ দেশপ্রেম বা ভালোবাসায় দেখেছি বা দেশের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা, সেটা সেই হিসাবে আমি বর্ণনা করতে চাই। তারপরে যে
এই যে জনাব তারেক রহমান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বিমানবন্দরে বলেছিলেন যে আমার কথা শুনতে হবে। এখন আমার কথা শুনতে হবে এই বিষয়টাকে নিয়েও হয়তো দু একজনে আমি দেখেছি যে তারা এখানে এটা নিয়ে বিতর্ক করতেছে বা বিতর্ক সৃষ্টি করতেছে। কেননা বিতর্কটা তারা এই অর্থে করতেছে, মানে তাদের ব্যাখ্যাটা এরকম যে আমার কথা শুনতে হবে, মানে এটা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব ইত্যাদি ইত্যাদি। তবে আমি তাদের উদ্দেশ্যে এখানে বলতে চাই যে আসলে জনাব তারেক রহমান সদ্য বাংলাদেশে আগমন করলেন। এখন ওই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের ভিতরে যে আবেগ, যে ভালোবাসা, তাদের নেতাকে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা দীর্ঘ 18 বছর পরে, তাই ওই আবেগ কিন্তু নেতাকর্মীরা থামায় রাখতে পারেনি। আপনারা দেখবেন তারেক রহমান সাহেব যখন ওই যে জুতা খুলে যখন মাটি স্পর্শ করতে গেলেন, তখন কিন্তু তার যে গার্ড, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের ওটা কিন্তু স্পেশাল গার্ড থাকে একটা, ওই গার্ডের সদস্যরা তারেক রহমানকে গার্ড দিচ্ছিল। তখন তারা এবার একটু চিল্লা চেঁচাচ্ছি, মানে চেঁচামেচি করে চিল্লায় বলছিল এই আপনি সরেন, আপনারা সরেন, ইত্যাদি ইত্যাদি এরকম। কিন্তু এরকম যেমন না চিল্লায়ও আসলে এটা নিরাপত্তা দেওয়া যেত, অনেকে মনে করেন যেটা আসলে। কিন্তু আসলে আমরা আসলে বাঙালি, আমরা নিয়ম নীতি বা আমরা বাংলাদেশিরা অনেকটাই নিয়ম নীতি মানতে চাই না, নিজের মতো করে অনেক কিছু করতে চাই। এখন আমরা দেখবেন পুলিশ প্রশাসনকে ঠেলেও আমরা মনে করেন কোনো বিএফি পার্সনের দিকে যেতে চেষ্টা করি, এরকম আমাদের অভ্যাস আসলে। এটা আসলে আমি নেতিবাচক অর্থে বলি না, আমাদের স্বভাবতই বৈশিষ্ট্যটাই এরকম হয়ে গেছে কেমন যেন। তাই যারা এখানে জনাব তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে আছেন তাদেরকে এরকম করতে এতটুকু বাধ্য হয়েছেন তারা একটু, এটা আসলে নেতিবাচক হিসাবে নেওয়ার সুযোগ নেই। লক্ষ লক্ষ নেতাকর্মী এই যে জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা আসলেন, তারা আমরা দেখেছি যে তারা একদিন পূর্বে বা 2 দিন পূর্বে এসেও এই যে তীব্র শীতের ভিতরে, বলা হচ্ছে যে এই বছরের ভিতরে সবচেয়ে বেশি শীত 25 তারিখ রাতে পড়েছে, 24 তারিখ দিন যা রাতে। এখন এই শীত উপেক্ষা করেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের নেতাকে এক নজর দেখার জন্য, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একমাত্র মানে এক নজর দেখার জন্য তারা কিন্তু এই যে 300 ফিটে সেই স্টেজে সেখানে গিয়ে তারা কিন্তু অবস্থান করেছে, তারা সেখানে এই শীতের ভিতরে রয়েছিলেন। এখন এই নেতাকর্মীদের ভালোবাসা কিন্তু উপেক্ষা করার সুযোগ নাই। তাই হয়তো জনাব তারেক রহমান ধীরে ধীরে তার গাড়ি সেখান থেকে আস্তে আস্তে স্লোভাবে এই যে 300 ফিটে, এয়ারপোর্টের থেকে আসতে 300 ফিটে প্রায় 3 ঘন্টা সময় লাগছে। সেখানে আমরা দেখেছি যে বুলেট প্রুফ বাসে চড়ে জনাব তারেক রহমান হাত নেড়ে নেড়ে সবাইকে অভিনন্দন বা অভিবাদন জানাচ্ছেন, গ্রহণ করছেন, ইত্যাদি ইত্যাদি। এখন তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব বা সাদা পোশাকের যে সমস্ত বাহিনী রয়েছেন সবাই যেভাবে পায়ে হেঁটে হেঁটে গাড়ির সাথে সাথে তাল মিলিয়ে আসছেন, এক অভূতপূর্ব দৃশ্য। তবে মঞ্চে উঠে তারেক রহমান তার সেই বিখ্যাত যে ভাষণটা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, আসলে এরকম একটা ভাষণ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গ নেতা, নামটা মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি কিন্তু দিয়েছিলেন তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে। এখন তিনি দিয়েছিলেন আই হ্যাভ এ ড্রিম। এখন সেটাকে একটু মোটিফাই করে জনাব তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান দিয়েছিলেন। এখন আই হ্যাভ এ প্ল্যানের বিস্তারিত তিনি বর্ণনা করেননি, তিনি যতটুকু বর্ণনা করেছেন বা যতটুকু সেখানে বলেছেন সেটা আসলে আমাদেরকে আশা জাগায় বলে আমি মনে করি। কেননা তারেক রহমান সেখানে দল, মত, বর্ণ নির্বিশেষে, সকল ধর্ম, বর্ণ, দল, মত সব নির্বিশেষে সকলকে তিনি তার পাশে চেয়েছেন, সকলকে নিয়ে দেশ গড়তে চেয়েছেন, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চেয়েছেন, সকলকে নিয়ে তিনি সামনে এগোতে চাচ্ছেন। এটা আসলে ভালো, আশা জাগানো কথা। এখন আমরা যারা বাংলাদেশি আছি, আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, আমাদেরও উচিত তার পাশে থাকা, দাঁড়ানো। তখন দেখব যে আমরা যদি তার পাশে থাকি বা দাঁড়াই, তখন তার প্ল্যানটা কি, তখন আমরা হয়তো বিস্তারিত দেখতে পারবো। এখন তিনি যেহেতু দীর্ঘ প্রায় 18 বছর পশ্চিমা কান্ট্রিতে ছিলেন, ইউরোপে, ইউকেতে, এখন সেখানকার অনেক কিছু তিনি সশরীরে দেখছেন, স্বচক্ষে দেখেছেন,
অনেক কিছু উপলব্ধি করেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। এখন সেই পশ্চিমা যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো হয়তো বাংলাদেশে এখন আস্তে আস্তে তিনি কার্যকর করবেন। যেমন সেখানকার গণতন্ত্র বলেন, সেখানকার মানবাধিকার বলেন, সেখানকার সকল বিষয়গুলোই আসলে তিনি ধারণ করবেন বলে আমি মনে করি। এখন তার এই যে আই হ্যাভ এ প্ল্যানটা আমি ইতিবাচক করতেই দেখি। এখন আমরা দেখেছি যে বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশে নাই, যিনি বিদেশে বসে বসে সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্য, তিনি তার একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই যে জনাব তারেক রহমান সাহেবের যে আই হ্যাভ এ প্ল্যান, এটাকে তিনি আসলে নেগেটিভ অর্থে দেখেন। কেননা তার পোস্টটা একটু যতটুকু পরে বুঝতে পারলাম যে পিনাকি এটাকে মানে তারেক রহমান সাহেবের এই আই হ্যাভ এ প্ল্যানকে তিনি তাও স্বৈরতান্ত্রিক মতাদর্শই মনে করেন। কেননা প্ল্যান তো তিনি একলা দিতে পারেন না, কেননা বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে তিনি একলা প্ল্যান দেবেন, দেশের জনগণ সবাই মেনে নেবে কেন? তার বক্তব্যটা এরকম আর কি পিনাকির। এখন সেখানে পিনাকি বলছেন যে আসলে তারেক রহমান সাহেব এটা বললে ভালো হতো যে আই হ্যাভ এ আপনার ভীষণ, মানে ভীষণ অর্থটা ব্যবহার করতো প্ল্যানের পরিবর্তে। যাই হোক, আমি আসলে অতটা বুঝি না। এখানে আমি তারেক রহমান সাহেব যে কথাটা বলছে এটাকেই সমর্থন করে যাচ্ছি, এই কথাটাকেই সঠিক মেনে নিচ্ছি। কেননা আই হ্যাভ এ প্ল্যান এটা তার নিজস্ব কথা হইল, কিন্তু এই প্ল্যানটা তিনি একা বাস্তবায়ন করবেন এটা আমি মনে করি না। এটা দলগতভাবে বা এটা সামষ্টিক অর্থে তিনি বলেছেন। হয়তো উই হ্যাভ এ প্ল্যান এখন এইভাবে হয়তো বলতে চাইছেন বা বলছেন। তবে আমি তারেক রহমান সাহেবের সেই আই হ্যাভ এ প্ল্যানকে সমর্থন করতেছি। তারেক রহমান সাহেব এই আই হ্যাভ এ প্ল্যান অনুযায়ী তিনি দেশ পরিচালনা করে দেশকে উন্নত, সুষ্ঠু, সমৃদ্ধির পথে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখি, এবং আগামী দিনে তার বাংলাদেশের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এবং আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে, ইনস্টাগ্রাম, টিকটক, এনএত নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।